নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবরটি উপস্থিত হয়েছি, অমিত শাহ তিনি স্টেজ থেকে দাঁড়িয়ে যেভাবে হুমকি দিলেন পুলিশকে, এ বাঙ্গাল পুলিশ, এইভাবে যেভাবে কথা বললেন, সেটাকে নিয়ে রীতিমতন এই মুহূর্তে একটা প্রশ্ন ওঠেই। এবং অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ এটাকে নিয়ে রীতিমতন আইনি একটা তদন্তের মধ্যে যাবে। কেন স্বরাষ্ট্রমন্ত্রী এইভাবে একদম বাক্যবন্ধ ব্যবহার করলেন পশ্চিমবঙ্গ বা কলকাতা পুলিশের উদ্দেশ্যে? গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট যখন তৈরি হয়েছে, ঠিক তখনই হঠাৎ করে কেন হুমায়ুন কবিরের বক্তব্য তুলে আনতে হচ্ছে দ্বিতীয় দফা ভোটের আগে অমিত শাহকে? সেটাও তো খুব গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। কারণ আপনারা জানেন যে প্রথম দফাতেই একদম 23 তারিখ হুমায়ুন কবির যে সমস্ত জায়গায় ভোটে প্রার্থী হয়েছেন বা তার দল থেকে মূলত যে সমস্ত জায়গাগুলোতে ভোটে প্রার্থী দিয়ে জেতবার জন্য একদম লড়াই করেছে তারা, সেই জায়গাগুলোতে তো ভোট হয়ে গিয়েছে। তারপরেও কেন হুমায়ুন কবির প্রসঙ্গ টেনে এনে রীতিমতন হিন্দু ভোটকে একত্রিত করার একটা চেষ্টা চলছে? কিভাবে চলছে সমস্তটা দেখাবো, প্রত্যেকটা পদক্ষেপ আপনাদের দেখাবো। এবং অবশ্যই বলবো যে অমিত শাহ এই মুহূর্তে যেভাবে যে ভাষা ব্যবহার করছেন বাংলার ভোটের সংস্কৃতিতে, সেই ধরনের ভাষা কিন্তু অবশ্যই এই মুহূর্তে বেশ খানিকটা ধাক্কাই খাচ্ছে, তেমনই কিন্তু বিশ্লেষকরা মনে করছেন। সমস্তটা নিয়ে আজকে এই বিস্তারিত প্রতিবেদন শেষ অবধি দেখুন। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, কারণ পশ্চিমবঙ্গের ভোটের ঠিক আগে আমরা দাঁড়িয়ে রয়েছি। শেষ দফার নির্বাচন রয়েছে 29 তারিখ এবং তার ঠিক আগে আমরা দাঁড়িয়ে রয়েছি। এবং সেখানে দাঁড়িয়েই এই মুহূর্তে ভাষার যেভাবে ব্যবহার করছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। পুলিশ, अरे ओ भाई, ए पुलिस, इसको वापस खींचो भाई। अरे तुम ओ बंगाल पुलिस, जरा वापस जाओ। আপনারা শুনলেন অমিত শাহের বক্তব্য, এবং অবশ্যই এই ধরনের বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে শোনা বেশ খানিকটা হতচকিতই করে। এবারে আপনাদেরকে শোনাচ্ছি যে পশ্চিমবঙ্গের ভোট সম্পর্কে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন। যে প্রথম দফাতে টিএমসির গুন্ডারা বেরোয়নি এবং দ্বিতীয় দফাতেও তারা যেন না বেরোয়, এবং যদি বেরোয় তাহলে টিএমসির গুন্ডাদের 4 তারিখের পর একদম উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেওয়া হবে। एक कुछ मीडिया वाले कहते हैं ममता के गुंडे वोट नहीं डालने देंगे। पहले चरण में एक भी गुंडा बाहर नहीं आया, और मैं आज भी ममता के गुंडों को चेता कर जाता हूं, 29 तारीख को घर के बाहर मत निकलना भैया। 29 तारीख को घर के बाहर निकले तो 4 तारीख को उल्टा लटका कर सीधा कर देना। আপনারা শুনলেন অমিত শাহের বক্তব্য, এবং এই যে বক্তব্য, এটা কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে অবশ্যই রাজনৈতিক পর্যবেক্ষক, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে বেশ খানিকটা অসন্তোষ, সেই ধরনের একটা ছবি দেখা যাচ্ছে। এবং তার পেছনে কি কোথাও গিয়ে নার্ভাসনেস কাজ করছে। নার্ভাসনেস তার কারণ আপনাদের এর আগেই বলেছে যে অমিত শাহ তার যে গোপন বৈঠক, তার যে ব্যক্তিগত স্তরের বৈঠক, সেখানে ওয়েস্টিন হোটেলে রীতিমতন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য এদেরকে ডেকে এনেছেন, এবং এদেরকে ডেকে এনে রীতিমতন কিন্তু প্রথম দফার যে নির্বাচন, একটা 152টা কেন্দ্রে, সেটা নিয়ে তিনি হতাশা প্রকাশ করেছেন। তিনি বলছেন যে এই প্রথম দফা নির্বাচনে 100টা সিটও আমরা পাচ্ছি না, তাহলে সেই ক্ষেত্রে সরকার গঠন হবে কিভাবে? এই প্রশ্ন তার মনে উঠছে, এবং এই প্রশ্ন ওঠার কারণটা হচ্ছে আভ্যন্তরীণ সমীক্ষা বলছে 70 থেকে 72টা সিট কোনো মতেই ভারতীয় জনতা পার্টি প্রথম দফার যে নির্বাচন তার বেশি পেতে পারে না। যেখানে উত্তরবঙ্গ ছিল, যেখানে জঙ্গলমহল ছিল, যেখানে মেদিনীপুর ছিল, প্রত্যেকটা জায়গা বিজেপি স্ট্রং হোল্ড ছিল, এবং সেখানে অমিত শাহ যেখানে টার্গেট দিয়েছিলেন 120টা সিট, 100 থেকে 120টা, সেখানে 70-72-এর বেশি কিন্তু হচ্ছে না, যেটা নিয়ে আগেই আমরা বিস্তারিত প্রতিবেদন করে দেখিয়েছি আপনাদের। তো সেইটা নিয়ে অমিত শাহ এই মুহূর্তে নার্ভাস হয়ে রয়েছেন, এবং নার্ভাস হয়ে
তিনি যা নয় তাই বলছেন। কখনো একদম দুর্নীতি প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি রীতিমতন এই গুন্ডা বাহিনীর কথা বলতে গিয়ে তিনি বলে ফেলছেন যে উল্টো করে ঝুলিয়ে রাখবো 4 তারিখের পর। আবার কখনো সরাসরি চলে যাচ্ছেন বাবরি মসজিদ, হুমায়ুন কবির। আপনাদেরকে শোনাই হুমায়ুন কবিরকে নিয়ে কি বলেছেন অমিত শাহ। হঠাৎ করে তিনি বলে বসলেন হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম চাড্ডি বাড্ডি সেই ধরনের শব্দ ইউজ করেছেন এবং তিনি বলছেন যে একদম পুরনো সৈনিক এবং তাকে দিয়ে বাবরি মসজিদ তৈরি করানোর কাজটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। एक और 550 साल के बाद नरेंद्र मोदी जी ने राम मंदिर बनाया और दूसरी ओर ये ममता दीदी अपने चट्टे पट्टे एमएलए हुमायूं कबीर से बाबरी मस्जिद बनाना चाहती हैं। ममता दीदी कान खोलकर सुन लो, बंगाल में एक भी भाजपा कार्यकर्ता जिंदा है, हम बाबरी मस्जिद बंगाल में नहीं बनने देंगे। এই প্রেক্ষিতটা এই মুহূর্তে কেন তুললেন অমিত শাহ? তার পরবর্তীতে তিনি কি বললেন? তিনি বললেন যে পশ্চিমবঙ্গে যতদিন একজনও বিজেপি সমর্থক থাকবে ততদিন বাবরি মসজিদ তৈরি হবে না। এই কথাগুলো এখন বলার মানেটা কি? বাবরি মসজিদ যে জায়গায় তৈরি হচ্ছে সেই জায়গাতে ভোট অলরেডি হয়ে গিয়েছে, তাহলে এই মুহূর্তে কেন অমিত শাহকে আবারও বাবরি মসজিদ প্রসঙ্গ তুলতে হচ্ছে কিংবা হুমায়ুন কবির প্রসঙ্গ তুলতে হচ্ছে? এর দুটো ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাগুলো আপনাদের সামনে একটু রাখি। এই ব্যাখ্যার সামগ্রিক প্রাথমিক যে জায়গাটা, বিজেপির যে পলিটিক্সটা সেটা সংখ্যালঘু ভোট বা মুসলিম ভোট তারা টার্গেট করে না, কিন্তু এই প্রসঙ্গগুলো তুলে তারা যে টার্গেটটা করে হিন্দু ভোট, যেটা হয়তো সিপিআইএম এ চলে যাওয়ার চান্স আছে, যেটা হয়তো কংগ্রেসে চলে যাওয়ার চান্স আছে, যেটা হয়তো তৃণমূলে চলে যাওয়ার চান্স আছে, আইএসএফ এ চলে যাওয়ার চান্স আছে, এসইউসিআই তে চলে যাওয়ার চান্স আছে, সেই হিন্দু ভোটগুলোকে যাতে একদম বিজেপি মুখী করা যায় এবং বাবরি মসজিদ সেই প্রসঙ্গটাকে আবারও মানুষের মানসিকতার মধ্যে একদম ইনজেক্ট করে দেওয়া, মানুষের স্মৃতির মধ্যে ইনজেক্ট করে দেওয়া, সেটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি এই মুহূর্তে যেটা খুব গুরুতরভাবে উঠে আসছে, যে কারণটার জন্য অমিত শাহ এই মুহূর্তে আবারও এই প্রসঙ্গগুলো তুলছেন, দক্ষিণবঙ্গে ভোট রয়েছে মূলত এই 29 তারিখের যে জায়গাগুলোতে ভোট হবে তার মধ্যে একটা বিস্তীর্ণ সংখ্যক মানুষ কিন্তু অবশ্যই তারা শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি, এবং দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, দমদম, সিথি প্রত্যেকটা জায়গাতে যেখানে ভোট হবে সেখানে মানুষ কিন্তু একটা অবশ্যই বেসিক পড়াশোনা করা মানুষ, ভাবনা চিন্তা করা মানুষ। তো সেই জায়গায় তাদের কাছে কিন্তু অলরেডি একটা ভিডিও এসে পৌঁছেছে, যেটা আমরাও আমাদের চ্যানেলে আপনাদেরকে দেখিয়েছিলাম, যে একটা স্টিং অপারেশনের ভিডিও, যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস শেয়ার করেছিল, যে হুমায়ুন কবির আদপে দেখুন বিজেপির থেকে টাকা নিয়ে এই বাবরি মসজিদটা করার একটা সামগ্রিক যে প্রোটোকল সেটা তিনি মেনটেন করছেন। তো বিজেপির বি টিম হিসেবে হুমায়ুন কবির কাজ করছে, এইটা তৃণমূল কংগ্রেস কোথাও বোঝাতে সমর্থ হয়েছে ঠিক ভোটের ঠিক আগেই, এবং সেইটা যে কোনোভাবেই তারা হুমায়ুন কবিরের সঙ্গে যুক্ত নন, হুমায়ুন কবির একদম আলাদা, মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে এন্ডোর্স করছেন, এই জায়গাগুলোকে প্রমাণ করার জন্যও কিন্তু এই মুহূর্তে একদম সরাসরি অমিত শাহ তার এই ধরনের একটা বক্তব্য উঠে আসছে সামনে। এটাও কিন্তু একটা পর্যবেক্ষণ অবশ্যই গুরুত্বপূর্ণ। অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে একদম আমরা জানি যে একদম আগে দাঁড়িয়ে আছি, ভোটের ঠিক আগে, এর পরবর্তীতে আর বিশেষ কিছু হওয়ার নেই, এবং অবশ্যই একদম শেষ পর্যায়ে এই মুহূর্তে প্রচার চলছে, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির তরফ থেকেই প্রচার চলছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন পুলিশকে এইভাবে অ্যাড্রেস করে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন একদম হুমায়ুন কবির কিংবা বাবরি মসজিদ প্রসঙ্গগুলো টেনে আনে, তখন বেশ কিছু প্রশ্ন অবশ্যই উঠে আসে, যে প্রথম দফার নির্বাচন দেখে কোথাও কি গিয়ে অমিত শাহ হতাশ হয়ে পড়েছেন, প্রথম দফার নির্বাচন দেখে কোথাও কি গিয়ে তিনি নার্ভাস ফিল করছেন, এবং তাই দ্বিতীয় দফা নির্বাচনকে আরো একটু বেশি জমজমাট করে একদম কিছু ভোট যাতে কনসেন্ট্রেটেড ভোট, যাতে হিন্দু ভোট নিজেদের দিকে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টা। এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ওঠে কারণ আপনারা দেখেছেন নিশ্চয়ই ভিডিওটাতে, যে
এই বেঙ্গল পুলিশ বলে যখন অমিত শাহ অ্যাড্রেস করছেন, তখন তার যে কর্মী সমর্থক তাদের মধ্যে কিন্তু একটা আনন্দ, তাদের মধ্যে কিন্তু একটা আনন্দের যে ধ্বনি, আনন্দের বহিঃপ্রকাশ হলে মানুষ যেমন হো হো করে চেঁচিয়ে ওঠেন, সেই বিষয়টা কিন্তু হচ্ছে, আন্দোলিত হচ্ছে সেই বিষয়গুলো। তো সেইটাই কি এই মুহূর্তে অমিত শাহ টার্গেট করছেন, নাকি এর পেছনে অন্য কোন পলিটিক্স আছে? আপনারা যদি কিছু মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। তবে এই সামগ্রিক ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন যে অবশ্যই পশ্চিমবঙ্গ পুলিশ এটাকে নিয়ে আইনি একটা লড়াইতে যাবে, যে কেন এইভাবে বেঙ্গল পুলিশকে অপমান করা হচ্ছে। আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলেন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।